আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ফ্রি সেকেন্ড টাইম অ্যাডমিশন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। যারা প্রথমবার ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, আমার হোয়াটসঅ্যাপে ছেলে এবং মেয়েদের পৃথক দুটি গ্রুপ রয়েছে। গ্রুপে আমি আমার হ্যান্ড নোট, ভিডিও, গাইডলাইন দিয়ে থাকি এবং এক্সাম নিয়ে থাকি। তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নাও। আর এই চ্যাপ্টারের জন্য থিওরি এবং ম্যাথ যা যা দরকার তার সব আমি নোট করে রেখেছি। এখন তোমাদের সেগুলোই পড়িয়ে দিব। তোমরা আমার সাথে মনোযোগ দিয়ে 1 ঘন্টা থাকো, আশা করি 1 ঘন্টার মধ্যে ক্লাসটি শেষ হয়ে যাবে। তো দেখো, এই যে পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারের কয়েকটি ফর্মুলা আমি এখানে লিখে রেখেছি। এই কয়েকটি ফর্মুলা মনে রাখলে এই চ্যাপ্টারের 70 থেকে 80% ম্যাথ তুমি খুব সহজেই সমাধান করতে পারবা। তো চলো ফর্মুলাগুলো দেখি। এই পরিচয়গুলো এখানে লিখেছি, পরিচয়গুলো পরে দিব, আগে ফর্মুলাগুলো একটু শোনো। ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, ওমেগা ইজ ইকুয়াল টু 2πf, ওমেগা ইজ ইকুয়াল টু 2πn/t। এই একটা ফর্মুলাই, কারণ আমরা জানি f ইজ ইকুয়াল টু 1/t, তাহলে এর পরিবর্তে লেখা যাবে এখানে f। আবার এই f ইজ ইকুয়াল টু n/t, তাহলে f এর জায়গায় লিখে দেবো n/t। সো এই একটা থেকেই টোটাল 3টা ফর্মুলা চলে আসছে। ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু k/m, f ইজ ইকুয়াল টু k। তাহলে দেখো এই k এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এখানে আছে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু k/m, তাহলে k ইজ ইকুয়াল টু কী হবে, ওমেগা স্কোয়ার m। তাহলে এই ফর্মুলা লিখতে পারবো ওমেগা স্কোয়ার m a। ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে সরল দোলন গতির ব্যবকলনীয় বা অবকলনীয় সমীকরণ। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, ভি ইজ ইকুয়াল টু এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল, ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ ইজ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল, এক্স ম্যাক্স ইজ ইকুয়াল টু এ, ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ, টি ইজ ইকুয়াল টু 2π রুট ওভার এল বাই জি, টি ইজ ইকুয়াল টু 2π রুট ওভার m/k। দেখো ওমেগা হচ্ছে কণিক কম্পাঙ্ক, টি পর্যায়কাল, এন পর্যায় সংখ্যা বা দোলন সংখ্যা, স্মল টি সময়, কে স্প্রিং ধ্রুবক, এম ভর, এ বিস্তার, এক্স সরণ বা সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সরণ, আর বিস্তার হচ্ছে সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ সরণ। ডেল আদি দশা, ওমেগা টি প্লাস ডেল দশা, এক্স ম্যাক্স সর্বোচ্চ সরণ, ভি ম্যাক্স সর্বোচ্চ বেগ, এম এক্স সর্বোচ্চ ত্বরণ। দশা যেহেতু আসছে এখানে একটু বলে রাখি, সাইন ও কজের মধ্যে দশা পার্থক্য হচ্ছে তোমার 90 ডিগ্রি, π/2। এটা থেকে কোশ্চেন আসে, এই কারণে বললাম। এখন এগুলা তুমি যেটা করবা, লিখে লিখে পরিচয় সহ সূরা ফাতিহার মতো মুখস্থ করে ফেলবে, কারণ এটা থেকে কোশ্চেন থাকবেই থাকবে। এখন দেখো এটা থেকে কি কি প্রশ্ন আসছে, প্রশ্নগুলো আমি এখন একটু দেখাই এবং সমাধান করে দিই ফর্মুলা থেকে। প্রথম প্রশ্নটা দেখো ছিল এমন, সরল সন্দিত গতির সমীকরণ। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছে আসছিল। অ্যান্সার কী হবে, ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। পরবর্তী প্রশ্ন, 6d স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস 150x ইজ ইকুয়াল টু 0 তরঙ্গের সমীকরণে কৌণিক কম্পাঙ্ক কত। কৌণিক কম্পাঙ্ক বলতে আমার ওমেগার ভ্যালুটা বের করতে হবে। তাহলে এইখানে ফর্মুলা এটা আছে, আর আমাদের যেটা ফর্মুলা ছিল সেটা কি ছিল, ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার এর সহগ হচ্ছে 1, অর্থাৎ এর সাথে কোনো কিছু থাকবে না। বাট এখানে কি আছে, 6 আছে। আমরা তাহলে 6কে ভ্যানিশ করবো। কীভাবে ভ্যানিশ করবো, 6 দিয়ে আমরা এটাকে ভাগ করে দিব। তো 6 দিয়ে যখন ভাগ করবো তাহলে এখানে কি হবে, শুধু ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার, আর 150কে 6 দিয়ে ভাগ করলে হবে 25। আশা করি হিসাবগুলো পারো, যে 4 25 100, দেন হচ্ছে 50, দেন 50-এর মধ্যে 25 যাবে 2 বার, সো টোটাল হবে 6। আশা করি এগুলো পারবা বা তোমরা জানো। তাহলে আমরা ফর্মুলাটা পেলাম। এখন দেখো আমরা এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কী কী দেখা যায়, ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার, ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার, এখানে 25x, এখানে ওমেগা স্কোয়ার এক্স। তাহলে আমরা এখানে বলতে পারবো যে ওমেগা স্কোয়ার এক্সের ভ্যালু হচ্ছে 25। এটাই লিখছি দেখো, ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25, তাহলে ওমেগা সমান কত হবে, রুট ওভার 25, আর 25কে রুট করলে কী হবে, 5। সো আমাদের অ্যান্সার এখানে 5 রেডিয়ান পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন, 2d স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস 32x ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বারা বর্ণিত সরল দোলন গতির কৌণিক কম্পাঙ্ক কত। এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল, এটা তোমাকে হোমওয়ার্ক দিয়ে রাখছি, এটা বাসায় করে অ্যান্সার বের করবা। পরবর্তী প্রশ্ন, কোনো কণার স্পন্দন গতির সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু এ সাইন 10πt প্লাস 2π হলে কণাটির কম্পাঙ্ক কত হবে। ওকে, তাহলে আমাদের সমীকরণ এটা দেয়া আছে, লিখলাম।
এখন আমরা কি জানি x ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাই জানি না? এখন এই দুটি ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো বলো তো? এ সাইন ওমেগা টি প্লাস ডেল, আর এখানে আছে কি সাইন 10 পাই টি প্লাস টোয়াইস পাই। দেখো তো এখানে সাইনের সাথে কিছু আছে? নাই, কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে এ এর ভ্যালু হবে 1 লিখলাম। এখন দেখো তো সাইন সাইন ওমেগা টি, এখানে কি 10 পাই টি, তাহলে এখানে ওমেগার পরিবর্তে কি আছে 10 পাই, দ্যাটস ওয়াই কি লিখতে পারবো ওমেগা সমান 10 পাই। আর হচ্ছে দেখো এখন ডেল, এখানে ডেলের জায়গায় কি আছে টোয়াইস পাই, তাহলে ডেল ইজ ইকুয়াল টু কি হবে টোয়াইস পাই। তো আমরা বের করব কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি এফ, এফের ভ্যালু বের করব। সো আমরা এফ কীভাবে পাবো? আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, এটা থেকে পাবো। আর এখানে ওমেগা সমান কি পেয়েছি আমরা 10 পাই, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 10 পাই, দেন ওমেগার পরিবর্তে লিখব 2 পাই এফ ইজ ইকুয়াল টু 10 পাই, দেন এই 2 পাই দিয়ে 2 পাইকে এই পাশে নিয়ে আসো, 2 পাইকে এই পাশে নিয়ে আসলে কি পাই আর পাই ভ্যানিশ, দেন 2 10-এর মধ্যে যাবে 5 বার, সো কম্পাঙ্কর ভ্যালু হবে 5, এই আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন এখানে যেটি আছে সেটি হচ্ছে যে সরল ছন্দিত গতিসম্পন্ন কণার পর্যায়কাল 1 মিনিট হলে কৌণিক কম্পাঙ্ক কত রেডিয়ান পার সেকেন্ড? সো আমাদের পর্যায়কাল দেওয়া আছে 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড লিখলাম। এখন আমাদের কৌণিক কম্পাঙ্ক অর্থাৎ ওমেগার ভ্যালুটা বের করতে হবে। সো ওমেগা টি এর মধ্যে সম্পর্ক কি 2 পাই বাই টি, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। সো 2 পাই, পাই মানে আমরা কি জানি 3.1416 এবং এই 22/7। আমরা আমাদের কোশ্চেনে দেখব মানগুলা কেমন দেয়া আছে তার উপর ডিপেন্ড করে আমরা পাইয়ের ভ্যালু লিখব। যখন কিছু থাকবে না তখন আমরা সাধারণত 22/7 দিয়ে করবো, এটা দিয়ে আমাদের ক্যালকুলেশন করা ইজি হবে। আর যখন কোনো একটা ভ্যালু যদি তোমার ধরো 3.14 বা 31.4 এই টাইপ কিছু একটা থাকবে তখন আমরা 3.14 ইউজ করব। তাহলে পাইয়ের ভ্যালু লিখলাম এখানে 22/7 আর নিচে টি এর ভ্যালু 60। তাহলে দেখো কী হবে, উপরে থাকবে আমাদের 2 × 22 আর নিচে কী থাকবে 7 × 60। দেন এই যে 2 এটা 60-এর মধ্যে যাবে কতবার 30 বার। এখন এখানে 22 আর এখানে 30, তাহলে এটাকে আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারবো। তো 22-এর মধ্যে 2 যাবে 11 বার আর 30-এর মধ্যে 2 যাবে 15 বার। তো উপরে থাকবে 11 আর নিচে থাকবে দেখো 7 × 15, 7 × 15 করলে কত হবে খেয়াল করো, তোমার 5 7 35-এর 5 হাতে 3, 7 অক্ষে 7 আর 3 10, তাহলে টোটাল হয়ে যাবে 105। সো 11/105, এটাকে ভাগ করো কি হয় দেখো 105 11, 105 কি 11-এর মধ্যে যাবে? যাবে না, দ্যাটস আমরা একটা দশমিক দিব, দশমিক দিয়ে একটা শূন্য নিব। ওকে, সো এখন যাবে, এখন 105 110-এর মধ্যে কতবার যাবে একবার। ওকে ফাইন, একবার গেল। তো একবার যাওয়ার পরে কি হয় 105, তাহলে এখানে নামবে কি 5, আর একটা 0 নাও, নিলাম। তো 0 নেওয়ার পরে দেখা গেলো এখানে হচ্ছে 50, সো এই 50-এর মধ্যে কি 105 যাবে? যাবে না, এই কারণে আমার আরও একটা শূন্য নিতে হবে। সো আরও একটা শূন্য নেওয়ার জন্য এখানে একটা শূন্য দাও, তাহলে এখানে হয়ে যাবে আর কি আমাদের 500, বাট অত দূর আমাদের যাওয়ার দরকার নেই কারণ আমাদের এখানে অ্যান্সার 2 ডিজিটে সীমাবদ্ধ আছে, তাহলে অ্যান্সারটা হবে 0.10। পরবর্তী প্রশ্ন, একটি সরলসন্ধিত গতিসম্পন্ন কণার বিস্তার 0.1 মিটার, পর্যায়কাল 4 সেকেন্ড, আদি দশা 30 ডিগ্রি, উক্ত কণাটির দোলন গতির সমীকরণ কোনটি? ওকে, অর্থাৎ আমাদের x সমান a sin ওমেগা টি প্লাস ডেল, এটা বের করতে হবে। সো এটার জন্য আমাদের কী কী লাগবে তাহলে, a এর ভ্যালু লাগবে, t এর ভ্যালু লাগবে, ডেলের ভ্যালু লাগবে। সো আমরা এখন দেখি আমাদের কী কী আছে। বিস্তার a লিখলাম, পর্যায়কাল t আছে লিখলাম, আদি দশা ডেল এর ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, যেহেতু এই যে পাই বাই আকার আছে এই কারণে এটাকে π/6 লিখছি। কারণ তোমরা হয়তো জানো আগের ক্লাসে আমি বলেছি যে আমাদের 0 ডিগ্রি তো 0, 30 ডিগ্রি হচ্ছে π/6, 45 ডিগ্রি π/4, 60 ডিগ্রি π/3, 90 ডিগ্রি π/2। তাহলে এখন আমরা জানি x = a sin ওমেগা টি প্লাস ডেল। সো এর জায়গায় লিখবো 0.1, ওমেগার জায়গায় কি লিখবো 2π/t, আর ডেলের জায়গায় লিখবো π/6। যদি আমাদের এখানে টি না দিয়ে তোমার এফ এর ভ্যালু দেওয়া থাকতো কম্পাঙ্ক, তাহলে আমরা এখানে 2π/t না লিখে কি লিখতাম 2πf লিখতাম। তাহলে এখন ভ্যালুগুলো লিখে দিলাম আমরা, টি এর ভ্যালু 4 লিখলাম। তো লেখার পরে কি হবে, এই 2 4-এর মধ্যে যাবে কতবার 2 বার, তাহলে আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে 0.1 sin π/2t প্লাস π/6, এটা আমাদের অ্যান্সার। তো এটা শেষ, আমরা এখন যাব আমাদের পরবর্তী প্রশ্নে।
এটাতে কি আছে, কম্পাঙ্ক এফ ও পর্যায়কাল টি এর মধ্যে সম্পর্ক কোনটি? আমরা জানি এফ ইজিক্যাল টু 1/t। সরল সন্ধিত গতি সম্পন্ন একটি কণার গতির সমীকরণ ওয়াই ইজিক্যাল টু 5 sin ওমেগা টি প্লাস ডেল, আদি সরণ 2.5 সেন্টিমিটার হলে কণাটির আদি দশা কত? ওকে, আমাদের আদি সরণ দেওয়া আছে 2.5, আর আদি সরণ, তাহলে আমাদের এখানে আদিতে সময় কত? এটা 0, শুরুতে সময় 0 থাকে, সো টি লিখলাম 0। তাহলে এখন আমরা এই ইয়াতে আমাদের যে ইকুয়েশন মানটা বসাই দিই। সরণ যেহেতু এখানে 2.5 সেন্টিমিটার ছিল, সো লিখলাম 2.5 sin ওমেগা টি, টি এর ভ্যালু 0 দিলাম এখানে, প্লাস ডেল। তো এখানে 2.5 ইজিক্যাল টু 5 sin ডেল। দেন আমরা কি লিখবো, এটাকে একটু এদিকে নিয়ে আসি। 5 sin ডেল ইজিক্যাল টু 2.5, দেন sin ডেল ইজিক্যাল টু 2.5 ডিভাইড বাই 5। সো এটা হচ্ছে আমাদের আড়াই, আর এটা হচ্ছে 5। সো আড়াই 5-এর মধ্যে কতবার যায়? 2 বার। তো এখানে লিখলাম 2। দেন ডেল ইজিক্যাল টু সাইন ইনভার্স হাফ, আর সাইন ইনভার্স হাফের ভ্যালু 30 ডিগ্রি। ভ্যালুগুলোও কিন্তু প্রিভিয়াস ক্লাসে পড়িয়েছি। সো এখন দেখো, যারা এটা পারো না হিসাবগুলো, তাদের উদ্দেশ্যে একটু করে দিয়েছি যে 2.5 ডিভাইড বাই 5, এটা কি করবা, এখানে লিখবা 25, আর এই দশমিক তার জন্য একটা 1, আর এরপর একটা শূন্য সংখ্যাই, কারণ একটা শূন্য। আমরা এটাকে কীভাবে কনভার্ট করি, যে দশমিকের জন্য একটা 1 লিখি, আর দশমিকের পর যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য লিখি। তাহলে এখন উপরে থাকবে 25 আর নিচে হচ্ছে 50। তো এটা তো জানো যে 25-50-এর মধ্যে 2 বার যাবে, সো 1 ডিভাইড বাই 2। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, তোমাদের ভ্যালুগুলো একটু বলি। সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, 30 ডিগ্রি ভ্যালু হাফ, 45 ডিগ্রি ভ্যালু 1 ডিভাইড বাই √t, 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, আর 90 ডিগ্রি ভ্যালু 1। কজের ভ্যালু সাইনের উল্টা, দ্যাটস ওয়াই কজ 0 ডিগ্রি ভ্যালু হয় 1, কজ 30 ডিগ্রি ভ্যালু হয় হচ্ছে √3/2, কজ 45 ডিগ্রি ভ্যালু আর সাইন 45 ডিগ্রি ভ্যালু সেম, 1 ডিভাইড বাই √2, কজ 60 ডিগ্রি ভ্যালু হাফ, আর 90 ডিগ্রি ভ্যালু 0। এখন দেখো পরবর্তী প্রশ্ন। সরল সন্ধিত গতিতে স্পন্দনরত দুটি কণার সরণ x1 ইজিক্যাল টু a sin ওমেগা টি এবং x2 ইজিক্যাল টু a cos ওমেগা টি, যে কোনো সময় এদের মধ্যে দশা পার্থক্য কত? তোমাদের শুরুতেই বলেছিলাম যে সাইন ও কজের মধ্যে দশা পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ π/2। সেটা কীভাবে হয় যদি দেখতে চাও, তাহলে হচ্ছে এটা লিখে দিয়েছি যে সাইন ও কজের মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি, আর হচ্ছে যে তোমার x1 সমান সাইন ওমেগা টি, x2 ইজিক্যাল টু a cos ওমেগা টি। সো আমরা দুটাকে যদি সেম রাশিতে কনভার্ট করতে চাই, তো আমরা কী করবো এখানে দেখো, আমরা এটাকে কি লিখতে পারবো, সাইন 90 ডিগ্রি প্লাস ওমেগা টি। কীভাবে পারবো এটা লিখতে? কারণ খেয়াল করো, এটাকে যদি আমরা কনভার্ট করি, আমরা হায়ার ম্যাথ থেকে জানি যে এটাকে যদি কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে কী করতে হয়, আমাদের দেখতে হয় যে এখানে কি আছে, সাইন, এটা কি 90 ডিগ্রি, যখন এটা 90 ডিগ্রির বিজোড় গুণিতক হয়, তখন কি হয়, সাইন কজ হয়ে যায়, অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক রেশিও চেঞ্জ হয়ে যায়। যেহেতু এটা 90 ডিগ্রির বিজোড় গুণিতক, সো সাইন কী হবে, কজ হবে। এটাকে এখানে মার্ক করে দিচ্ছি, এটা মনে রাখবেই হবে। তো হয়ে গেল এটা। এরপর দেখো, সরল সন্ধিত গতি সম্পন্ন একটি কণার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? mx ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার এ সঠিক, vmax ইজিক্যাল টু ওমেগা সঠিক, d স্কোয়ার এক্স ডিভাইড বাই dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0, এটাও সঠিক। mx ইজিক্যাল টু ওমেগা না, এটা সঠিক না, এটা হচ্ছে vmax সমান ওমেগা, তাহলে এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন। সরল দোলন গতি সম্পন্ন কণার ত্বরণ কি? ত্বরণ তো আমরা জানি ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার এক্স বা ওমেগা স্কোয়ার এ। পরবর্তী প্রশ্ন। সরল দোলন গতিসম্পন্ন একটি কণার বিস্তার 0.02 মিটার এবং কম্পাঙ্ক 2.5 হার্জ হলে এর সর্বোচ্চ দ্রুতি কত হবে? আমাদের কী দেওয়া আছে দেখো, এর ভ্যালু দেওয়া আছে, এফ এর ভ্যালু দেওয়া আছে, ভিম্যাক্স বের করতে হবে। সো আমরা জানি ভিম্যাক্স ইজিক্যাল টু ওমেগা এ, বাট ওমেগার ভ্যালু দেওয়া নেই, কিন্তু আমাদের এফ এর ভ্যালু আছে। সো আমরা জানি এফ আর ওমেগার মধ্যে যে সূত্র সেটা কি, ওমেগা ইজিক্যাল টু 2πf। সো লিখলাম, এখন জাস্ট ফর্মুলাগুলো লিখে দাও, ফর্মুলা লিখলে অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে আমাদের অ্যান্সারে 3.14 এটা একটা আছে, এই কারণে আমরা এখানে 3.1416 ইউজ করছি, আদারওয়াইজ এখানে 22/7 ইউজ করতাম। এগুলো ক্যালকুলেশন করতে করতে বুঝে যাবা। তো এখানে 3.1416, 2.5 আর হচ্ছে 0.02। এখন এগুলোকে কী করবা, যে 2.5 এটাকে লিখবা 25, এই 0 দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যা এর জন্য একটা 0। এখন এইখানে এটাকে লিখবা 2, আর দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে সংখ্যা দুইটা, এই কারণে দুইটা 0। তাহলে 2 100-এর মধ্যে যাবে কতবার? 50 বার। দেন এই 25 50-এর মধ্যে যাবে কতবার? 2 বার। তারপর এই 2 আর এই 2 ভ্যানিশ, তো আলটিমেটলি থাকবে কি 3.1416 ডিভাইড বাই 10। তাহলে এখানে যদি একটা শূন্য, সো দশমিক এক ঘর আগে চলে আসবে, তাহলে হয়ে যাবে 0.31416। তো এটা কোথায় আছে? এইখানে আছে, তো এটা তোমার অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, একটি সরল সন্ধিত দোলকের সর্বোচ্চ বেগ 0.3 ms/1 ও বিস্তার 0.06 মিটার হলে পর্যায়কাল কত? আমার কী কী দেওয়া আছে আমি লিখব। ভিম্যাক্স ইজিক্যাল টু 0.3, এ ইজিক্যাল টু 0.06। সো 0.06 এটা লিখলাম। লেখার পর কী থাকবে একটু খেয়াল করো। আমার বের করতে হবে এরপরে টি। এখন আমরা এগুলো দিয়ে কী ফর্মুলা জানি? আমরা জানি ভিম্যাক্স ইজিক্যাল টু ওমেগা এ, লিখলাম। তো ভিম্যাক্সের ভ্যালু লিখব 0.3, আর হচ্ছে ওমেগার জায়গায় 2π/t। কেন লিখছি? কারণ আমার টি এর ভ্যালু বের করতে হবে। সো 2π/t আর এর জায়গায় 0.06। তাহলে টি সমান কী হবে? টি এখানে চলে আসবে আর 0.3কে এখানে নিয়ে আসবে। তাহলে আলটিমেটলি যেটা থাকবে 2π ইন্টু 0.06 ডিভাইড বাই 0.3। এটাকে কীভাবে কনভার্ট করবো খেয়াল করো। দেখো অ্যান্সারে পাই রয়েছে, এই কারণে পাইকে আমি আর কোনো মান দিই নাই, পাইয়ের জায়গায় পাই লিখছি। এখন এই 0.06-এর পরিবর্তে আমরা শুধু 6 লিখব, আর এটাকে কনভার্ট করে কী পাবো? এই দশমিকের জন্য একটা 1 আর দুইটা সংখ্যার জন্য দুইটা 0। আর 0.3-এর পরিবর্তে 3, আর এই দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0। তাহলে দেখো এই 0 আর এই 0 ভ্যানিশ। এরপর দেখো এই 3 6-এর মধ্যে যাবে 2 বার, তাহলে এই 2 আর এখানে 10, 2 10-এর মধ্যে যাবে 5 বার, তাহলে থাকবে 2π ডিভাইড বাই 5। তো কোথায় আছে? এইখানে। এটা তোমার অ্যান্সার হয়ে গেল। এখন দেখো পরবর্তীতে কি আছে। সরল দোলন গতিসম্পন্ন কোনো বস্তু কণার গতির সমীকরণ x = 20 sin 31t - π/6 হলে সর্বাধিক বেগ কত ms/1 হবে? তাহলে দেখো আমাদের x দেয়া আছে, এটা লিখলাম। আর আমরা জানি x এর সমান কি? a sin omega t plus del। তাহলে দুটোকে কম্পেয়ার করলে কি পাবো? দেখো এর জায়গায় কি আছে? 20, তাহলে এর জায়গায় 20, আর এই যে ওমেগা টি আর এখানে 31t, তাহলে এখানে কি পাবো? ওমেগার ভ্যালু 31। তো লিখলাম ওমেগার ভ্যালু 31। দেন আমরা কি জানি? ভিম্যাক্স ইজিক্যাল টু ওমেগা এ, ওমেগার ভ্যালু 31, এর ভ্যালু 20। দুটাকে গুণ করো, 2 1 2, 3 2 6, আর সাথে একটা 0 দিয়ে দাও, তাহলে অ্যান্সার 620 ms/1। নেক্সট কোয়েশ্চেন, একটি তারের ভিতর দিয়ে সাইনোসাইডাল তরঙ্গ প্রবাহিত হলে তারের কণার সর্বোচ্চ দ্রুতি vs তারের একটি কণার সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক হলে ওই কণার দ্রুতি কত হবে? ওকে, ওই কণার দ্রুতি আমাদের বের করতে হবে। দেখো এটার অ্যান্সার হবে হচ্ছে যে √3/2। যে সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক হলে অ্যান্সারটা হয় √3/2। এগুলো ম্যাথ প্র্যাকটিস করতে করতে দেখবো যে তোমারও মুখস্থ হয়ে গেছে, বাট এখন আর মুখস্থ করার দরকার নেই। এখন কীভাবে আসছে এটা তোমাকে আমি দেখাই দিই। যে ভিম্যাক্স ভিএস সর্বোচ্চ সরণ বলতে হচ্ছে বিস্তার এ, আর এখানে সরণ কি? সর্বোচ্চ সরণের অর্ধেক। তো এখানে সর্বোচ্চ সরণ হচ্ছে এ, তাহলে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তাহলে হয়ে গেল a/2। এখন ভি বের করতে হবে। তো আমরা জানি এই এ এক্স এগুলো দিয়ে আমার ফর্মুলা কি থাকে? যে ভি = ω√a² - x²। তাহলে ওমেগার মতো ওমেগা থাকুক। দেন এখানে দেখো এর জায়গায় এ আর এক্স এর জায়গায় কি? a/2। একে স্কোয়ার করলে কি হবে? a² / 4। এখন লসাগু করো, তাহলে এখানে কি হবে? 4a² - a² / 4 লিখলাম এটা। তাহলে এখানে কি থাকবে? 4a² - a² থাকবে 3a²। দেন এটাকে বর্গমূল করে দাও। দেখো এই স্কোয়ারকে যখন তুমি বর্গমূল করবা তখন কি? √r² ভ্যানিশ, থাকবে এ। 4কে বর্গমূল করলে কি হবে? 2। শুধুমাত্র এই √3 জায়গায় রুটটা থেকে যাবে। তাহলে থাকবে কি? ওমেগার জায়গায় ওমেগা, আর এখানে √3/2 এ, অর্থাৎ √3/2 ওমেগা এ। আর ওমেগা এ মানে কি? সর্বোচ্চ বেগ ভিম্যাক্স। আর এখানে ভিম্যাক্সের মানে কি দিয়ে রেখেছিল? ভিএস। তাহলে কি হবে? √3/2 ভিএস। একটি স্প্রিং ব্লক সিস্টেম সরল সঞ্চিত স্পন্দন গতিতে স্পন্দিত হয়। যদি ব্লকটির ভর ও বিস্তার দ্বিগুণ করা হয় তবে এর সর্বোচ্চ দ্রুতি কত গুণ হবে? ওকে, আমাদের এখানে ভর এবং বিস্তার দ্বিগুণ করা হয়েছে। তাহলে ভর কি হয়েছে? 2m, বিস্তার কি হয়েছে? 2a। আমার বের করতে হবে ভিম্যাক্স, এটা কত গুণ হবে। সো আমরা জানি ভিম্যাক্স = ওমেগা এ, দেন ওমেগা মানে হচ্ছে কি? √k/m। এখন এগুলা কখন কি অ্যাপ্লাই করবা? যখন তোমার ফর্মুলা মুখস্থ থাকবে তখন তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা যে কী কী ডেটা দেওয়া আছে, কী বের করতে হবে। ওইগুলো দিয়ে যেই ফর্মুলা পড়বে তুমি অটোমেটিক্যালি মাথায় নিয়ে আসতে পারবা।
সো যেমন এখানে এটাকে কি লিখছি ওমেগা জায়গায় √k/m, কারণ আমাদের এই বেগ আর ভরের মধ্যে সম্পর্ক এটা, দ্যাটস এটাকে লিখলাম। তো লেখার পর আমাদের ভ্যালু আছে কার কার, এম আর এ। তাহলে এই এম আর এ এর সাথে সম্পর্কটা কি আসলে দেখো তো, এর সাথে সমানুপাতিক আর এম এর সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটাকে লিখলাম ভিম্যাক্স প্রপোর্শনাল টু এ ডিভাইড বাই √m। তাহলে সবগুলো কি দ্বিগুণ করে হয়েছে। সো এ টোয়াইস এ, এম টোয়াইস এম। আমরা এ আর এম না দিয়ে জাস্ট মানটা লিখলাম যে এখানে 2, এখানে 2 দিয়ে দিলাম। তাহলে এটাকে করলে কি হবে, যে 2 ডিভাইড বাই √2 হয়ে যাবে √2। এটা কীভাবে হয়, যে দেখো এক্স ইজ ইকুয়াল টু কি √x ইন্টু √x। সো যদি আমরা এক্স ডিভাইড বাই √x করি তাহলে কী হবে, আমরা এক্স এর পরিবর্তে কী লিখতে পারবো, √x ইন্টু √x। তাহলে এই নিচে √x আর একটা √x ভ্যানিশ, থাকবে উপরে একটা √x। এইভাবে এটা হয়। তাহলে এটার আনসার কী হবে, √2 গুণ। পরবর্তী প্রশ্ন, এল কার্যকরী দৈর্ঘ্যের একটি সরল দোলকের দোলনকাল ও কৌণিক কম্পাঙ্ক যথাক্রমে কি। তো আমাদের দোলনকাল সমান 2π√L/g। দেখো আমাদের 2π√L/g শুধুমাত্র এই একটা অপশনে আছে, আর কোথাও নাই। এখানে 2π√g/L, এখানে √g/L, এখানে √L/g। সে অ্যান্সার আমাদের এইটাই, আর কোনো কিছু দেখার কোনো দরকার নেই। দোলনকাল আমরা এটা দেখি অ্যান্সার করতে পারবো, যেটা অ্যান্সার। বাট যদি এমন হইতো যে চারটা অপশনেরই 2π√L/g আছে, সেক্ষেত্রে আমাদের কি কৌণিক কম্পাঙ্কটাও বের করতে হইতো। সেটা কি কীভাবে বের করতাম, যে ওমেগা সমান 2π/ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। তাহলে 2π এর জায়গায় 2π থাকলো, দেন টি এর ভ্যালু কি জানি আমরা, 2π√L/g। দেন এই 2π ভ্যানিশ, নিচে থাকবে √L/g। এটা উল্টে গিয়ে কি হবে, √g/L। সে অ্যান্সার এভাবে বের করবা। এখন দেখো সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের কি সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। এটা কি হবে খেয়াল করো, এখানে ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2π√L/g। তো এই যে এই জায়গায় টি এর সাথে এল এর সম্পর্ক কি, বর্গমূলের সমানুপাতিক। টি এর সাথে জি এর সম্পর্ক কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক, যে টি প্রপোর্শনাল টু √L। পর্যায়কাল দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। দেন আমরা যদি এটাকে এল আর টি এর মধ্যে সম্পর্ক বের করতে চাই, তাহলে কি দুটাকে বর্গ করো, বর্গ করলে কি পাবা, টি স্কোয়ার প্রপোর্শনাল টু এল, অর্থাৎ এল প্রপোর্শনাল টু টি স্কোয়ার। জাস্ট এটাকে বর্গ করছে, আর কিছু করি নাই। তাহলে এখানে কী হবে, দৈর্ঘ্য পর্যায়কালের বর্গের সমানুপাতিক। এবার দেখো টি প্রপোর্শনাল টু 1 ডিভাইড বাই √g, অর্থাৎ পর্যায়কাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। যদি জি এর সাথে টি এর সম্পর্ক বের করতে চাই, তাহলে কী হবে, বর্গ করো, বর্গ করলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু 1 ডিভাইড বাই জি। তাহলে জিকে এখানে নিয়ে আসো, টি স্কোয়ারকে এখানে নিয়ে আসো। তাহলে কী হবে, জি প্রপোর্শনাল টু 1 ডিভাইড বাই টি স্কোয়ার, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ পর্যায়কালের বর্গের ব্যস্তানুপাতিক। তারপর তোমাকে যদি এই এল আর জি এই দুইটার মধ্যে সম্পর্ক বের করতে বলে, তাহলে কী হবে, এল প্রপোর্শনাল টু জি বা জি প্রপোর্শনাল টু এল। তার দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক বা অভিকর্ষ ত্বরণ দৈর্ঘ্যের সমানুপাতিক। যখন আমাদের সমান চিহ্নের একদিকে কোনো রাশি থাকে, খেয়াল করো, সমান চিহ্নের এক পাশে থাকলে কি হয়, পরস্পরের ব্যস্তানুপাতিক হয়। আর যখন এক পাশে বাট উপর নিচে অর্থাৎ লব হর আকারে থাকে, তখন কি হয়, পরস্পরের সমানুপাতিক হয়। এটা একটু মাথায় রাখবা। এখন দেখো সরল দোলন গতির পর্যায়কালের সমীকরণ কোনটা। দেখো এটা কি করছে, আমরা জানি তো পর্যায়কালের সমীকরণ হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2π√L/g। বাট এখানে বাম দিকে কি আছে, টি আছে নাই, আছে জি। তো আমরা জিকে বাম দিকে নিয়ে আসলে কি পাই দেখি। সো জিকে আলাদা করার জন্য কি করবো, এটাকে বর্গ করবো, বর্গ করলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, 2k স্কোয়ার করলে 4, পাইকে স্কোয়ার করলে পাই স্কোয়ার। আর এখানে বর্গ সাথে বর্গমূল ভ্যানিশ হয়ে যাবে, রুট আর থাকবে না, তাহলে থাকবে কি L/g। দেন জিকে এখানে নিয়ে আসো, টি স্কোয়ারকে এখানে নিয়ে আসো, তাহলে কী পাবে এখানে 4π স্কোয়ার L/t স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। এটা কোথায় আছে, প্রথমে আছে। নেক্সট কোয়েশ্চেন, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত। আমাদের দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ এল নিয়ে আসতে হবে। এল আনলে আমরা কি পাবো, দেখো আমরা যদি টি সমান 2π√L/g, তাহলে আমাদের বলা হয়েছে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। তাহলে টি এর জায়গায় 2 লেখো, তাহলে 2 আর 2 ভ্যানিশ, থাকবে কি 1 ইজ ইকুয়াল টু π√L/g। দেন এটাকে বর্গ করো, বর্গ করলে কী হবে, 1 ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার L/g। তাহলে এলকে এক জায়গায় রাখো আর বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাও, তাহলে কী পাবা, জি ডিভাইড বাই পাই স্কোয়ার। এই তোমার অ্যান্সার। এখন সেকেন্ড দোলকের যেহেতু ভ্যালু ইউজ করতে হয়েছে, দ্যাটস ওয়াই এখানে মানগুলো লিখে দিয়েছি। দেখো সেকেন্ড দোলক, এটা দোলনকাল হবে 2 সেকেন্ড, এর কম্পাঙ্ক 0.5 হার্টজ, কারণ আমরা জানি কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই টি। তাহলে টি এর জায়গায় 2 দাও, আর 1/2 মানে কি 0.5। কার্যকর দৈর্ঘ্য 0.993 মিটার। এটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে কী করবো, 100 দিয়ে গুণ করবো, কারণ বড় একক থেকে ছোট এককে যাওয়ার জন্য গুণ, ছোট একক থেকে বড় এককে যাওয়ার জন্য ভাগ। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করো, তাহলে 0.2 ঘটানো চলে যাবে, হয়ে যাবে 99.3 সেন্টিমিটার। পৃথিবীর কেন্দ্রে মহাকাশে
এর দোলনকাল হবে অসীম। পৃথিবীর কেন্দ্রে মহাকাশে এর কম্পাঙ্ক হবে 0। সো এই কয়েকটা মান মনে রাখো, তাহলে এটা থেকে একটা কোশ্চেন ইনশাল্লাহ অ্যাডমিশনে কমন পাবা। এটা থেকে অনেক কোশ্চেন হয়। দেখো কি কোশ্চেন হয়েছে। একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত? 0.993 মিটার। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এটা থেকে মেডিকেল বলো, ভার্সিটি বলো, সব জায়গায়ই এই সেকেন্ড দোলকের এই কয়েকটা লাইন থেকে তুমি কোশ্চেন পাবা। যেখানে অভিকর্ষ ত্বরণ G সমান 9.8 m/2, সেখানে একটি অভিকর্ষ ত্বরণের দৈর্ঘ্য কত? এটা অভিকর্ষ ত্বরণ লিখছি কেন? এটা হচ্ছে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হবে। এটা অভিকর্ষ ত্বরণ না, এটা হবে হচ্ছে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য। এটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, PDF যখন দেবো তখন এটা ঠিক করে দেবো। সরি, এটা ভুল লিখে ফেলছি। সো এটা কি আমাদের 0.993 মিটার বা 99.3 সেন্টিমিটার। সো আমাদের মিটারে আছে 99.29 মিটার, না এটা হবে না, এটা সেন্টিমিটার হলে হইতো। সো সেন্টিমিটার আছে এখানে 99.29 সেন্টিমিটার। সো এটা অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কী হবে? পৃথিবীর কেন্দ্রে দোলনকাল হচ্ছে অসীম, তাহলে অ্যান্সার তোমার অসীম হবে। দেখো কত জায়গায় কোশ্চেনটা আসছে। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে এর দোলনকাল কত হবে? পৃথিবীর কেন্দ্রে দোলনকাল অসীম। ওকে, এরপর দেখো মহাকাশে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? মহাকাশে কম্পাঙ্ক হয় 0 হার্টজ। একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? 0.5 হার্টজ। বাট মহাকাশের কথা বলা থাকলে বা তোমার যদি পৃথিবীর কেন্দ্র বলা থাকে তাহলে হবে সেটা 0। পৃথিবীর পৃষ্ঠের একটি সেকেন্ড দোলককে পৃথিবীর চারদিকে পরিভ্রমণরত একটি মহাকাশ যানে নেওয়া হলে এর পর্যায়কাল কত হবে? তখন এর পর্যায়কাল অসীম হয়ে যাবে। পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? তো পর্যায়কাল দ্বিগুণ অর্থাৎ টি কী হবে? 2x হবে। সো এল কত গুণ এটা আমার বের করতে হবে। সো আমরা জানি টি ইজিক্যাল টু 2/√L/g, দেন টি প্রপোর্শনাল টু √L। তাহলে এল কী হবে? প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে টি কত হয়েছে? 2 গুণ হয়েছে, অর্থাৎ 2 স্কোয়ার। 2 স্কোয়ার করলে কত হবে? 4। সো অ্যান্সার কত হবে? 4 গুণ। এখন দেখো এইগুলা ফর্মুলা লিখতে হয় না, আমি তোমাদের জাস্ট মনে রাখার জন্য ফর্মুলা বারবার লিখছি। তুমি জাস্ট এক্সাম হলে জাস্ট এই লাইনটা মাথায় রাখবা যে টি ইজিক্যাল টু 2/√L/g, অতএব হচ্ছে টি প্রপোর্শনাল টু এল, সো এল প্রপোর্শনাল টু টি স্কোয়ার। সো ডিরেক্ট তুমি 2 স্কোয়ার অর্থাৎ 4, মানে এগুলো দেখবা আর অ্যান্সার করবা। একটি সরল দোলকের দৈর্ঘ্য এল, এর দোলনকাল অর্ধেক করতে হলে দৈর্ঘ্য কত গুণ করতে হবে? এখন দোলনকাল হয়েছে অর্ধেক, দেখো তখন তো দ্বিগুণ, এখন অর্ধেক, অর্থাৎ এই টাইপের কোশ্চেনগুলো তোমাকে ঘুরাই ফিরাই দেওয়া হয়। তাহলে টি কী হয়েছে এখানে? T/2। এল কত বের করতে হবে? সো আমাদের টি ইজিক্যাল টু 2/√L/g, টি ইজিক্যাল টু √L, তাহলে এল ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে এখানে টি কী হয়েছে? 1/2। সো 1/2 দেখো, এটাকে করলে কী হবে? স্কোয়ার করলে 1/4। সো অ্যান্সার কী হবে? L/4। নেক্সট কোয়েশ্চেন, একটি সরল দোলকের দোলনকাল 3 গুণ করতে হলে তার দৈর্ঘ্য কত গুণ করতে হবে? ওকে, টি কি হয়েছে? থ্রাইস টি। এল কত গুণ বের করতে হবে? টি ইজিক্যাল টু 2/√L/g, টি প্রপোর্শনাল টু √L, অতএব এল প্রপোর্শনাল টু টি স্কোয়ার। সো 3 টি এর জায়গায় কি আছে? 3t, সেটা কি 3 স্কোয়ার। টি এর জায়গায় 3 স্কোয়ার করো, তাহলে হয়ে যাবে 9। সো 9 গুণ করতে হবে, অ্যান্সার শেষ। এরপর একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে এর কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? 1.25 গুণ বাড়াইতে হবে। এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে আশা করি, এগুলো মনে রাখবা। আর যদি করতে চাও তাহলে হচ্ছে এইভাবে করবা। দেখো টি কী করা হয়েছে? 50% বাড়ানো হয়েছে। 50% মানে কি? 0.5t। তাহলে টোটাল টি কত হলো আমাদের? শুরুতে তো টি ছিলই, তার সাথে 0.5t অর্থাৎ 1.5t হয়েছে। যদি তোমাকে বলতো 100% বাড়ানোর কথা, তাহলে এখানে কী হতো? টি হয়ে যেত 2t। এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এখন আমার এল বের করতে হবে। তো আমাদের টি ইকুয়াল টু 2/√L/g, টি প্রপোর্শনাল টু √L, অর্থাৎ এল প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এখন টি এর জায়গায় কি? 1.5t। 1.5t এটাকে বর্গ করলে কী হবে? 2.25। তোমাদের কোনো একটা ক্লাসে আমি লিখে দিয়েছিলাম এই 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ। সো ওইটা থেকে এগুলো করবা যে 15 গুণ 15 কি ছিল? 225। সো এখানে দশমিক আছে কি এক ঘর আগে, তাহলে এখানে কি দশমিক 2 ঘর আগে হবে। ঠিক আছে, যদি 2 ঘর আগে থাকতো তাহলে 4 ঘর আগে হতো। 4 ঘর আগে করার জন্য এখানে আরও একটা শূন্য দিয়ে তারপর এটা 4 ঘর করতাম। সো এখন আমরা এখানে পাইছি হচ্ছে 2.25t। এটা কি আমাদের দৈর্ঘ্য হবে। তাহলে এখন বাড়াতে হবে কতক্ষণ? এটা তো 2.25, এটা হইল, বাট আমাদের আদিতে কত ছিল? শুধু এল ছিল না? যে এখন তোমার 2.25L আর আদিতে কি ছিল? শুধু এল। তাহলে এই 2.25 থেকে 1 মাইনাস করবা, মাইনাস করলে যেটা থাকবে 1.25। বিষয়টা একটু বুঝো। বিষয়টা হচ্ছে যে ইলেকট্রিসিটি চলে গেল, এটা কোনো কথা? দেখো নেক্সট কোয়েশ্চেন, একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার ও দোলনকাল 2 সেকেন্ড। কার্যকরী দৈর্ঘ্যের
কার্যকরী দৈর্ঘ্য 64 সেন্টিমিটার হলে দোলনকাল কত সেকেন্ড হবে? তাহলে আমাদের L1 ধরবো 100 সেন্টিমিটার, T1 2 সেকেন্ড, L2 64 সেন্টিমিটার। এখন T2 কত এটা আমার বের করতে হবে। সো আমরা জানি T ইজিক্যাল টু 2π√L/g, তাহলে T প্রপোর্শনাল টু √L। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো? T2/T1 ইজিক্যাল টু √L2/L1। এটাকে কীভাবে করি খেয়াল করো, T প্রপোর্শনাল টু √L, তাহলে T1 প্রপোর্শনাল টু √L1, T2 প্রপোর্শনাল টু √L2। তাহলে দুটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে কী পাবো? T1 ডিভাইডেড বাই T2 ইজিক্যাল টু কী হবে? L1 ডিভাইড বাই L2, আর সাথে একটা রুট থাকবে। দেন আমরা এটাকে যদি উল্টাই দিই তাহলে কী হবে? T2 ডিভাইড বাই T1 ইজিক্যাল টু L2 ডিভাইড বাই L1 হবে। সো এই উল্টিয়েই আর কি এটাকে আমরা একবারে লিখে দিয়েছি যে T2 ডিভাইড বাই T1 ইজিক্যাল টু √L2 ডিভাইড বাই L1। তাহলে T2 ইজিক্যাল টু কী হবে এখানে? √L2 বাই L1 ইন্টু T1। এখন ভ্যালু দিয়ে দাও, L2 এর ভ্যালু ছিল 64, L1 এর ভ্যালু 100, T1 এর ভ্যালু 2। দেন 64কে রুট করলে হয় 8, আর 100কে রুট করলে হয় 10, আর এখানে 2। এখন দেখো 2 10-এর মধ্যে যায় কতবার? 5 বার। দেন 8/5 এটা আমাদের থাকে। সো 8/5 মানে হচ্ছে 1.6। এটাকে আমরা কীভাবে করছি খেয়াল করো। 5 8-এর মধ্যে যাবে একবার, তাহলে 5 থাকবে এখানে 3। দেন 3-এর মধ্যে যাবে না, সো একটা দশমিক দাও, একটা শূন্য নাও, তাহলে 30। 30-এর মধ্যে 5 যাবে কতবার? 6 বার। সো অ্যান্সার 1.6। নেক্সট কোয়েশ্চেন, একটি সরল দোলকের দৈর্ঘ্য 1 মিটার। যে দোলকটি মিনিটে 25 বার দোল দেয় তার দৈর্ঘ্য কত? ওকে, সো দোলনকাল T1 সমান হচ্ছে 2 সেকেন্ড। যেহেতু আমাদের সেকেন্ড দোলক, তো সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড হবে, এটা লিখলাম। এরপর একটা দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। পরবর্তীতে বলা হয়েছে এমন একটা দোলকের কথা যেটি 1 মিনিটে 25 বার দোল দেয়। 1 মিনিট বলতে 60 সেকেন্ড, দোল দেয় 25 বার। সো এন এর ভ্যালু 25। তাহলে আমরা জানি T ইজিক্যাল টু T/N, তাহলে T2 ইজিক্যাল টু T/N, T এর ভ্যালু 60, N এর ভ্যালু 25। এখন এটাকে আমরা 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5 60-এর মধ্যে যাবে 12 বার, আর 5-এর মধ্যে যাবে 5 বার, এই সেই 12/5। সো আমাদের এখন বের করতে হবে যে L2 কত। সো আমাদের T প্রপোর্শনাল টু √L/g, T প্রপোর্শনাল টু √L, দেন L প্রপোর্শনাল টু T স্কোয়ার। তাহলে কী হবে এখানে? L2/L1 ইজিক্যাল টু T2/T1 স্কোয়ার। এটাকে ঠিক এই যে এখানে যেভাবে করছি এভাবে আনা হয়। এখন L2 সমান কী হবে? T2/T1 হোল স্কোয়ার ইন্টু L1। তাহলে এখন ভ্যালুগুলো দিয়ে দাও। T2 এর জায়গায় 12/5, T1 এর জায়গায় 2, আর L1 এর জায়গায় 1। তাহলে এখানে কি থাকবে দেখো, উপরে থাকবে 12 আর নিচে হচ্ছে 5 গুণ 2। এখন দেখো এই 2 12-এর মধ্যে কতবার যাবে? 6 বার। তাহলে থাকবে 6/5। দেন 6কে বর্গ করলে হবে 36, 5কে বর্গ করলে হবে 25। তাই এখন এই 25 36-এর মধ্যে কতবার যাবে এটা আমাদের দেখতে হবে। দেখো এগুলো আসলে ভাগ করতে হয় না, কারণ এটা তো 2 হবে না, 9 হবে না, এই 1.21 অথবা 1.44। সো এটা 1.44ই হবে, কারণ এখানে 25, এখানে 36। সো এটা ধরো 25 দুগুণা কত হয়? 50। সো এটা মোটামুটি 25 আর 50-এর মাঝামাঝি একটা জায়গা না 36। সো আমরা এটাকে বলতেই পারবো যে এটা 1.5-এর কাছাকাছি হবে। সো এটা দেখে অ্যান্সার করা যায়। বাট যদি তুমি এগুলো না বুঝে থাকো তাহলে তুমি ডিরেক্ট ভাগ করবা যে 25 36-এর মধ্যে যাবে একবার, তো 25, এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে কত থাকবে? যে হচ্ছে আমাদের 5 উপরে 6, তাহলে 6 থেকে 5 বিয়োগ দিলে কত হবে? 1। দেন 2 উপরে 3, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে থাকে কত এখানে? 11। দেন দশমিক দাও, একটা শূন্য নাও। সো 25 110-এর মধ্যে যাবে কতবার? 4 বার। সো পরের অংশ আর করার দরকার নেই, কারণ 1.4 যুক্ত অপশন একটাই আছে, এটাই শেষ অ্যান্সার। এরপর দেখো 50 সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক প্রতি মিনিটে 40 বার দোলন দেয়। যদি দৈর্ঘ্য 200 সেন্টিমিটার করা হয় তাহলে 60 বার দোলন দিতে কত সময় লাগবে? তো খেয়াল করো, যা যা আছে আমি লিখলাম। L1 এর ভ্যালু 50, T1 এর ভ্যালু 60, N1 এর ভ্যালু 40, L2 এর ভ্যালু 200, আমার N2 60, আমার T2 বের করতে হবে। সো আমরা ফর্মুলা জানি কার কার, যে T ইজিক্যাল টু 2π/L/g, অর্থাৎ T এর সাথে এবং L এর সাথে সম্পর্ক আমরা জানি। সো আমরা এখন T কে নিয়ে আসবো। আমরা জানি পর্যায়কাল T সমান T/N। তাহলে এটার ক্ষেত্রে লিখবো T1 ইজিক্যাল টু T1/N1, আর T2 এর ক্ষেত্রে T2/N2। তাহলে দেখো কি হয়, আমাদের ফর্মুলা আগে লিখি। T ইজিক্যাল টু 2π/L/g, তাহলে T প্রপোর্শনাল টু √L। সো T2/T1 ইজিক্যাল টু √L2/L1। দ্যাটস আমরা T2 সমান কি লিখবো, যে √L2/L1 ইন্টু T1। আমাদের
L2 L1 দেওয়া আছে, আমাদের বের করতে হবে তাহলে T1 এর ভ্যালু। T1 এর জন্য কী পাবো, T1/T2। তো T1/T2 করলে আমরা এখানে কত পাবো, T1 এর ভ্যালু হচ্ছে 60 আর N1 এর ভ্যালু হচ্ছে 40। সো 60/40, 0 আর 0 ভ্যানিশ। দেন কী থাকবে দেখো, 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 6-এর মধ্যে যাবে 3 বার, 4-এর মধ্যে যাবে 2 বার, এই সেই 3 আর 2, আর 4কে রুট করলে হবে 2। সো 2 × 3/2, 2 আর 2 ভ্যানিশ, থাকবে এখানে 3। ওকে, আমরা এখানে 3 পেয়ে গেলাম। তাহলে এখন T2 সমান কি, T2/N2। দেন T2 ইকুয়াল কী হবে, N2 × T2, এই সে লিখলাম N2 × T2। তাহলে N2 এর ভ্যালু হচ্ছে 60 আর T এর ভ্যালু 3। সো 3 6 18, সাথে একটা 0, অর্থাৎ 180 সেকেন্ড, এটা আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মানে এইগুলা তোমার আসলে কোনো কিছু দরকার হয় না, তোমার যদি ফর্মুলাগুলো মনে রাখো তাহলে দেখবা কী কী ডেটা দেওয়া আছে, কী বের করতে হবে, দেন অটোমেটিক্যালি তোমার মাথায় ফর্মুলা চলে আসবে। পরবর্তী প্রশ্ন, একটি সরল দোলকের দোলনকাল 20% বৃদ্ধি করতে হলে এর কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। সেম 20% বাড়াবো। সো T1 সমান ধরলাম T, তাহলে এটার 20% মানে কি 0.2, কারণ 20% মানে 20/100। সো 20/100 মানে হচ্ছে 0.2। তাহলে T2 আলটিমেটলি কত হয়ে যাবে, 1.2T, কারণ শুরুতে ছিল T, দেন বাড়ানো হয়েছে 20%, অর্থাৎ 0.2T। তাহলে ওই T প্লাস 0.2T সমান কত হবে, 1.2T। দেন L1 এর ভ্যালু ধরলাম আমরা L। এখন এই L2 কত গুণ, এটা আমাদের বের করতে হবে। সো আমরা জানি T প্রপোর্শনাল টু 2/√L/G, T প্রপোর্শনাল টু √L, সো L প্রপোর্শনাল টু T স্কোয়ার। দ্যাটস ওয়াই লিখতে পারবো L2/L1 ইকুয়াল টু T2/T1 স্কোয়ার। সো L2 ইকুয়াল টু T2/T1 হোল স্কোয়ার ইন্টু L1। এখন ভ্যালুগুলো দিয়ে দাও, T2 এর জায়গায় 1.2T, নিচে T, T আর T ভ্যানিশ, থাকবে 1.2। সো 1.2কে আমরা যদি বর্গ করতে চাই তাহলে আমরা কী করব, যে 12কে বর্গ করলে হয় 144, বাট আমাদের এগুলো আছে হচ্ছে ভগ্নাংশ আকারে। সো আমরা আর 144-এ গেলাম না, যে 1.44 ওটা না করে আমরা আমাদের মতো এখানে এইভাবে হিসাব করব ভগ্নাংশ বানানোর জন্য, যে 1.2 তাহলে 12, আর এই দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0। তাহলে এটা 2 দিয়ে কাটাকাটি হবে, 2 12-এর মধ্যে যাবে 6 বার, আর 10-এর মধ্যে যাবে 5 বার। তাহলে এখন 6কে বর্গ করলে হবে 36, আর 5কে বর্গ করলে হবে 25। তো এটা হচ্ছে আমরা পাইলাম যে L2 এটা, বাট আমাদের বলছে কত গুণ বাড়াইতে হবে। সো কত গুণ বাড়ানো বলতে, তাহলে আমাদের যেটা আমরা পেলাম ওইটা থেকে কি L ভ্যানিশ করে দিব, অর্থাৎ 1 বিয়োগ করবো, কারণ আমরা এখানে L বা T ওই ঝামেলায় তো আমরা যাবো না, আমরা ডিরেক্ট শুধু মান নিয়ে কাজ করবো। সো এখানে আমরা এই 36/25 L এর পরিবর্তে কী লিখবো, 36/25, আর শুরুতে ছিল কি L বলতে শুধু 1। তাহলে এটা থেকে 1 মাইনাস করলে কী হবে, যে 36 - 25 / 25, তাহলে 36 থেকে 25 মাইনাস করে থাকবে কি 11, 11/25, এটা তোমার অ্যান্সার। এরপরে বলছে দুটি সরল দোলকের দোলনকালের অনুপাত 1:2 হলে কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত হবে। দেখো T1:T2 সমান হচ্ছে 1:2 আছে, অর্থাৎ T1/T2 সমান 1/2। এখন L1/L2 কত, তো আমরা জানি T ইকুয়াল টু 2/√L/G, তাহলে T প্রপোর্শনাল টু √L, দেন L প্রপোর্শনাল টু T স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো L1/L2 ইকুয়াল টু T1/T2 হোল স্কোয়ার। তাহলে এখন L1/L2 ইকুয়াল টু এই T1/T2 কি পেয়েছি আমরা 1/2। সো ভ্যালুটা দিয়ে দাও 1/2, 1/2কে স্কোয়ার করলে কী হবে 1/4, অর্থাৎ L1:L2 ইকুয়াল টু কী হবে 1:4। এখানে তোমরা এটা মনে রাখতে পারো যে কার্যকর দৈর্ঘ্যের অনুপাত সমান পর্যায়কালের অনুপাতের বর্গ, আর পর্যায়কালের অনুপাত সমান হচ্ছে কার্যকর দৈর্ঘ্যের অনুপাতের বর্গমূল। এটা বর্গ না, এটা হচ্ছে অনুপাত হবে। এত কিছু ভুল লিখছি, এটা কোনো কথা। আচ্ছা PDF যখন দেবো PDF এগুলো ঠিক থাকবে, সমস্যা নেই। অর্থাৎ এটা যে L2 ইকুয়াল টু যেটা হয় এই প্রথমটা থেকে L2 ইকুয়াল টু T2/T1 হোল স্কোয়ার ইন্টু L1, দেন বৃদ্ধি কীভাবে ওই একটা থেকে একটা বিয়োগ করবা। দেন দ্বিতীয়টার ক্ষেত্রে T2 ইকুয়াল টু √L2/L1 ইন্টু T1, আর এটার বৃদ্ধি কি একটা থেকে একটা বিয়োগ, শেষ। এখন দেখো একটি সরল দোলক x এর দৈর্ঘ্য অপর একটি সরল দোলক y এর দৈর্ঘ্যের 3 গুণ, y এর দোলনকাল 1/3 সেকেন্ড হলে x এর দোলনকাল কত। আমাদের কি বলছে x এর দৈর্ঘ্য y এর দৈর্ঘ্যের 3 গুণ। সো আমরা তাহলে প্রথমে ধরবো যে y এর দৈর্ঘ্য L1 সমান L, তাহলে x এর দৈর্ঘ্য কী হবে L2 সমান এটা 3 গুণ, সো 3x L। y এর দোলনকাল T1 সমান দেওয়া আছে 1/3 সেকেন্ড। এখন x এর দোলনকাল T2 কত, এটা আমার বের করতে হবে। আমরা জানি T প্রপোর্শনাল টু √L/G, সো T প্রপোর্শনাল টু √L, সো T2/T1 ইকুয়াল টু √L2/L1। তাহলে T2 ইকুয়াল টু কী হবে √L2/L1
ইন্টু T1, দেন L2 এর ভ্যালু 3 L1 এর ভ্যালু L আর L ভ্যানিশ, এখানে কী থাকবে √3 ইন্টু 1/√3, তাহলে এটা কী হবে 1/√3। কীভাবে হবে, কারণ নিচে 3 মানে কি √3 ইন্টু √3, সো একটা √3 ভ্যানিশ, দেন থাকবে 1/√3 সেকেন্ড। এটা তোমার অ্যান্সার। এখন এটা তো আমি তোমাকে বিস্তারিত করাই দেখিয়েছি, বাট বিস্তারিত না করতে চাইলে এখানে শর্টকাট দিয়ে রাখছি, মানে এটা থেকে কীভাবে আসছে জাস্ট লাস্ট লাইনটা চাইলে এটা দিয়ে ডিরেক্ট করে ফেলতে পারবা। এই প্রশ্নটা দেখো, একটি সেকেন্ড দোলকের দোলনকাল পরিবর্তিত হয়ে 1 সেকেন্ডে পরিবর্তিত হয়েছে। সঠিক দোলনকাল পাওয়ার জন্য এর দৈর্ঘ্য বাড়াতে হবে, কমাতে হবে, কিছুই করতে হবে না, কোনোটিই নয়। দেখো সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, আর এখানে আছে 1 সেকেন্ড, অর্থাৎ দোলনকাল এখানে হ্রাস পেয়েছে। তো আমরা জানি T = 2π√L/g, অর্থাৎ T প্রপোর্শনাল টু √L, অর্থাৎ পর্যায়কাল দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ তোমার দৈর্ঘ্য কমলে পর্যায়কাল কমবে, দৈর্ঘ্য বাড়লে পর্যায়কাল বাড়বে। সো আমাদের এখানে পর্যায়কাল দেওয়া আছে 1 সেকেন্ড, বাট আমাদের হতে হবে 2 সেকেন্ড, অর্থাৎ বৃদ্ধি পাওয়া লাগবে, অর্থাৎ বাড়ানো লাগবে। সো L এখানে বাড়ানো লাগবে, সো অ্যান্সার বাড়াতে হবে। এখন আসলে আমরা সেকেন্ড দোলক নিয়ে একটু কথা বলি। সেকেন্ড দোলকের ক্ষেত্রে কৌণিক বিস্তার 4 ডিগ্রির মধ্যে রাখতে হবে। সরল দোলকের দোলনকাল ববের ভরের উপর নির্ভর করে না, কারণ T = 2π√L/g। এই কৌণিক বিস্তার 4 ডিগ্রির বেশি হলে সরল দোলকের গতি সরল রৈখিক না হয়ে বৃত্তাকার হয়ে যায়। এখন এই দুইটা জিনিস একটু বুঝতে হবে যে আমাদের সরল দোলক, এটা তার সাম্যাবস্থান বা মধ্যবিন্দু, আর এটা তার সর্বোচ্চ অবস্থান বা প্রান্তবিন্দু। এই যে সাম্যাবস্থান, এইখানে বেগ সর্বোচ্চ, গতিশক্তি সর্বোচ্চ, কারণ আমরা জানি গতিশক্তি K = ½ mv², যেহেতু বেগ সর্বোচ্চ সো গতিশক্তিও সর্বোচ্চ। আর এখানে সরণ 0, বিভব শক্তিও 0, ত্বরণও 0, অর্থাৎ ত্বরণও সর্বনিম্ন। তার মানে এই জায়গাটাতে শুধুমাত্র বেগ এবং গতিশক্তি সর্বোচ্চ হবে এবং বাদবাকি সব কিছু সর্বনিম্ন হবে। আর সর্বোচ্চ অবস্থান বা প্রান্তবিন্দুতে কী হবে, সাম্যাবস্থানের উল্টা হবে। এইখানে যা যা 0 বা সর্বনিম্ন ছিল এইখানে সেগুলো সর্বোচ্চ হবে, আর এখানে যেগুলো সর্বোচ্চ ছিল এখানে সেগুলো সর্বনিম্ন হবে। তো এখন দেখো এখানে ভি সর্বোচ্চ, গতিবেগ সর্বোচ্চ, তাহলে এখানে ভি এবং গতিবেগ দুটাই 0 হবে। আবার এখানে সরণ, বিভব শক্তি, ত্বরণ সর্বনিম্ন ছিল, যে কারণে এখানে সরণ, বিভব শক্তি, ত্বরণ সবগুলো সর্বোচ্চ হবে। যে কোনো একটা সাইড মনে রাখলেই হবে, হয়তো এটা মনে রাখবা অথবা এটা মনে রাখবা। সরল দোলকের যে কোনো বিন্দুতে গতিশক্তি বাড়লে বিভব শক্তি কমে এবং বিভব শক্তি বাড়লে গতিশক্তি কমে। গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি সকল বিন্দুতেই সমান হয়। যেমন এখানে আমরা দেখেছি বিভব শক্তি 0, গতিশক্তি সর্বোচ্চ, এখানে গতিশক্তি 0, বিভব শক্তি সর্বোচ্চ। বাট এই দুইটা ব্যতীত এই মাঝের যে কোনো বিন্দুতে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখব যে গতিশক্তি আর বিভব শক্তির সমষ্টি সব বিন্দুতেই সমান। এখানে ত্বরণ ও সরণ পরস্পর বিপরীতমুখী। সরল সন্ধিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানের জন্য কোনটি সঠিক? আমাদের মাঝে কী ছিল, বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন, অর্থাৎ মাত্র যেটি পড়িয়েছি ওইটাই, এটা জাস্ট অ্যান্সার করতে হবে। এরপর দেখো সরল সন্ধিত স্পন্দনে স্পন্দনশীল কণার বেগ 0 হয় যখন ত্বরণ সর্বোচ্চ হয়, সরণ সর্বনিম্ন হয়, সরণ সর্বোচ্চ হয়, ত্বরণ সর্বনিম্ন হয়। তো কোনটা অ্যান্সার বলো তো, একটু চিন্তা করে বলো। বেগ যখন 0 হয় তখন আমাদের ত্বরণ সর্বোচ্চ হয়, অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে বা প্রান্তবিন্দুতে। আবার যখন বেগ 0 তখন আমাদের সরণও সর্বোচ্চ। সো এখানে আমাদের দুইটা অ্যান্সার ছিল। এখন মনে রাখবা, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে n সংখ্যক সমান অংশে বিভক্ত করলে প্রতিটি অংশের স্প্রিং ধ্রুবক n × k। এই কোশ্চেনটা দেখো, এল দৈর্ঘ্য ও কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে সমান 4 টুকরা করা হলে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে? তাহলে সমান 4 টুকরা করা হয়েছে, তাহলে এটার স্প্রিং ধ্রুবক হবে 4k, কারণ যত টুকরাই করা হবে এর মান তত হবে। যদি 10 টুকরা করা হতো তাহলে 10k হইতো, 100 টুকরা করা হলে 100k হইতো, বুঝছো? এরপর দেখো 50 নিউটন মিটার ইনভার্স 1 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান 3 ভাগে কাটা হলো, প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত? সমান 3 ভাগ করা হয়েছে, তাহলে 3 গুণ হবে, সো এই 3 × 50 সমান 150 হবে।
কারণ একটি স্প্রিং ধ্রুবকের মান যা থাকবে ওইটাকে আমরা যতগুলো সমান টুকরায় বিভক্ত করব তার স্প্রিং ধ্রুবক তত গুণ হবে। আমরা জানি স্প্রিং ধ্রুবক এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স, তাহলে কে ইজিক্যাল টু কী হবে মাইনাস এফ বাই এক্স, বাট ম্যাথের ক্ষেত্রে আমরা কে ইজিক্যাল টু এফ বাই এক্সই ইউজ করবো, মাইনাসটা ইউজ করবো না। একক কী হবে দেখো, বলের একক নিউটন, স্মরণের একক মিটার, তাহলে হয়ে যাবে নিউটন মিটার ইনভার্স 1, বলের মাত্রা এম এল টি ইনভার্স 2, স্মরণের মাত্রা এল, তাহলে হবে এল আর এল ব্যানিশ, উপরে থাকবে এম টি ইনভার্স 2। এই কোশ্চেনটা দেখো, 300 গ্রাম ভরের একটি বল সরল সন্দিত স্পন্দন গতিতে গতিশীল, মধ্যাবস্থান হতে বস্তুটির যখন 0.2 মিটার সরণ হয় তখন এর উপর প্রত্যয়নী বলের মান 0.24 নিউটন, বলটির দোলনকাল কত? আমাদের ভর দেওয়া আছে 300 গ্রাম, আমরা এটাকে কেজিতে কনভার্ট করব। কীভাবে কনভার্ট করবো? 1000 দিয়ে ভাগ করব, কারণ ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করব, বড় একক থেকে ছোট একক আসলে গুণ করব। আর 1 কেজি সমান 1000 গ্রাম, যেহেতু গ্রাম ছোট একক, কেজি বড় একক, সো আমরা কী করবো এখানে ভাগ করব, কত দিয়ে ভাগ করবো? 1000 দিয়ে ভাগ করব। এই জিরো এই জিরো এই জিরো এই জিরো ব্যানিশ, তাহলে থাকবে 3/10। এক্সের ভ্যালু 0.2 মিটার, এফের ভ্যালু 0.24 নিউটন। এখন আমাদের টি বের করতে হবে। তো আমরা কি জানি টি ইজিক্যাল টু 2/√/L/G, আর আরেকটা হচ্ছে টি ইজিক্যাল টু 2/√/M/K। সো আমরা এখানে কোনটা ইউজ করবো? আমাদের যেহেতু ভর দেওয়া আছে, সো আমরা টি ইজিক্যাল টু 2/√/M/K ইউজ করবো। এখন আমাদের কে এর ভ্যালু তো আমাদের দেয়া নেই, বাট আমাদের এম দেয়া আছে, এফ দেয়া আছে, সো আমরা এটা থেকে কে এর ভ্যালু নিয়ে আসবো যে কে ইজিক্যাল টু এফ বাই এক্স। তাহলে এফ এর ভ্যালু দাও 0.24, কে এর ভ্যালু এক্স এর ভ্যালু 0.2, তাহলে উপরে 24 লেখো, আর এই 24-এর পরিবর্তে 0.24-এর পরিবর্তে এই দশমিকের জন্য একটা 1 আর দুটা সংখ্যার জন্য দুটা 0, আর এখানে 0.2-এর পরিবর্তে 2, আর এই দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা 0, 0 আর 0 ব্যানিশ, দেন 2 24-এর মধ্যে যাবে 12 বার, তাহলে উপরে থাকবে আমাদের 12, নিচে থাকবে 10। এখন এটা আবার 2 দিয়ে কাটাকাটি করতে পারবো, 2 12-এর মধ্যে যাবে 6 বার, 10-এর মধ্যে যাবে 5 বার, সো থাকবে 6/5। সো এখন ফর্মুলা অ্যাপ্লাই করো, টি ইজিক্যাল টু 2/√/M/K, এম এর ভ্যালু 3/10 আর কে এর ভ্যালু 6/5, তাহলে 3/10 ইন্টু 5/6, এটা উল্টে যাবে আর কি, তাহলে 3 6-এর মধ্যে যাবে 2 বার, 5 10-এর মধ্যে যাবে 2 বার, তাহলে থাকবে 2 গুণ 2 4, অর্থাৎ 1/4। দেন এটাকে যদি রুট করি তাহলে কী হবে 1/2, তাহলে এই 2 আর এই 2 ব্যানিশ, থাকবে পাই, এটা আমাদের অ্যান্সার, আর পাইয়ের ভ্যালু 3.1416, সে অ্যান্সার এটা। এখন আসো শক্তি নির্ণয়, এটা জাস্ট একটু লিখে দিয়েছি, একটু শোনো যে গতিশক্তি কে ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার, দেন হাফ এম ভি সমান আমরা কি জানি, ভি ইজিক্যাল টু এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল, তাহলে এটার উপর একটা বড় স্কোয়ার আছে, তো এটাকে স্কোয়ার করলে কী হবে, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, তো এটাকে আমরা লিখতে পারবো হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। কে কীভাবে পেয়েছি দেখো, এখানে ছিল হচ্ছে একটা এম ওমেগা স্কোয়ার, আমরা জানি ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু কে ডিভাইড বাই এম, তাহলে কে ইজিক্যাল টু কী হবে এম ওমেগা স্কোয়ার। আবার বিভব শক্তি সমান আমরা কি জানি, ইপি ইজিক্যাল টু হাফ কে এক্স স্কোয়ার, দেন এক্সের জায়গায় লিখবো এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এখন আসো মোট শক্তি সমান কি, গতিশক্তি যোগ বিভব শক্তি, সো গতিশক্তি আর বিভব শক্তির মান লিখলাম, লেখার পরে দেখো এই জায়গা থেকে আমরা হাফ কে স্কোয়ার কমন নিতে পারবো দুইটা থেকেই, সো হাফ কে স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, যার ভ্যালু হবে 1, কারণ কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু 1, তাহলে এখানে থাকবে হাফ কে এ স্কোয়ার, আর কে এর পরিবর্তে যদি আমরা এম ওমেগা স্কোয়ার লিখে দিই তাহলে হয়ে যাবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এই সর্বোচ্চ অবস্থানে বা প্রান্তবিন্দুতে গতিশক্তি শূন্য, বিভব শক্তি সর্বোচ্চ, এই বিভব শক্তি সর্বোচ্চ মান হাফ কে স্কোয়ার, অর্থাৎ হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। সাম্যাবস্থানে বা মধ্যবিন্দুতে বিভব শক্তি শূন্য, গতিশক্তি সর্বোচ্চ, এই গতিশক্তির সর্বোচ্চ মান ইজিক্যাল টু হাফ কে স্কোয়ার ইজিক্যাল টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ দুটার ভ্যালুই সেম। কারণ আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে সরল দোলকের গতিপথের সকল বিন্দুতেই কি মোট শক্তির পরিমাণ সমান, যার ভ্যালু হচ্ছে এটা। আর এর সাথে এখানে কি লিখেছিলাম দেখো একটু, যে আমাদের গতিশক্তি কে ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার, আমাদের ভি এর আরেকটা ফর্মুলা কি ছিল, ভি ইজিক্যাল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সো ভি এর পরিবর্তে এটা লিখলাম, দেন এটা কি হবে স্কোয়ারের রুট ব্যানিশ হবে আর ওমেগার উপর স্কোয়ার হয়ে যাবে, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেন এই যে এম ওমেগা স্কোয়ার এর পরিবর্তে লিখবো কে, তাহলে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারবো আমরা হাফ কে এ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, এই আর কি এখানে হবে। এখন দেখো সরল দোল গতি সম্পন্ন বস্তুর সর্বোচ্চ গতিশক্তি এর সমীকরণ কি, সর্বোচ্চ গতিশক্তি সমীকরণ হাফ কে স্কোয়ার হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ দুটাই সঠিক।
সরল দোলন গতি সম্পন্ন কণার স্থিতিশক্তির সমীকরণ কি? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। সরল সন্ধিত গতি সম্পন্ন বস্তুর সরণের সমীকরণ এক্স ইজিক্যাল টু 2sin3t এবং স্প্রিং ধ্রুবক কে ইজিক্যাল টু 30 নিউটন মিটার ইনভার্স 1 হলে টি ইজিক্যাল টু π/9 সময়ে এর বিভব শক্তি কত হবে? আমাদের যা যা দেওয়া আছে লিখবো। কে এর ভ্যালু আছে, টি এর ভ্যালু আছে, এক্স এর ভ্যালু এটা আছে 2sin3t। এখন টি এর জায়গায় কি লিখে দেবো? এই ভ্যালুটা লিখে দেবো π/9। সো π/9 তাহলে 3 9-এর মধ্যে যাবে 3 বার অর্থাৎ 3 বার, তাহলে এখানে থাকবে π/3। এখন সাইন π/3 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, তাহলে 2 আর 2 ভ্যানিশ থাকবে √3। এখন আমরা জানি ইপি ইজিক্যাল টু হাফ কে এক্স স্কোয়ার। সো কে এর ভ্যালু লিখলাম, এক্স এর ভ্যালু লিখলাম, √r² ভ্যানিশ থাকবে এখানে 3 আর এই 2 30-এর মধ্যে যাবে 15 বার, তাহলে 15 × 3 = 45 তোমার অ্যান্সার। তো হয়ে গেল। এরপর কি আছে দেখো একটু। সরল দোল গতি সম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, তখন তার গতিশক্তি স্থিতিশক্তি 3 গুণ। বস্তুটির দোলনের বিস্তার কত হবে? এক্স এর ভ্যালু আছে 2 সেন্টিমিটার, আমার গতিশক্তি এবং বিভব শক্তি বের করতে হবে। আমরা ধরলাম আর কি যে গতিশক্তি ইকে, বিভব শক্তি ইপি। আমার বলা আছে গতিশক্তি স্থিতিশক্তি 3 গুণ, তাহলে কি হবে? ইকে ইজিক্যাল টু 3 × ইপি। তো আমরা এখন গতিশক্তির ভ্যালু লিখব যে হাফ কে স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার ইজিক্যাল টু আমাদের বিভব শক্তির ভ্যালু কি? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব? হাফ কে স্কোয়ারকে একদিকে রাখবো আর বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাব, কারণ আমাকে এর ভ্যালু বের করতে হবে। সো বাকি সব অন্যদিকে চলে যাবে। সো এখানে যেটা থাকবে 3/2 কে এক্স স্কোয়ার, আর এটা মাইনাস ছিল এদিকে প্লাস হয়ে যাবে, সো প্লাস হাফ কে এক্স স্কোয়ার। তো আমরা হাফ কে কমন নিতে পারবো। হাফ কে কমন নিলে কি থাকবে? এখানে 3x স্কোয়ার আর এখানে প্লাস এক্স স্কোয়ার, তাহলে টোটাল হয়ে যাবে 4x স্কোয়ার। দেন এই দুই দিক থেকে আমরা হাফকে কাটাকাটি করে দিব, তাহলে এদিকে থাকবে a স্কোয়ার ইজিক্যাল টু 4x স্কোয়ার, দেন a ইজিক্যাল টু √4x স্কোয়ার অর্থাৎ 2x, আর x এর ভ্যালু 2, সো হয়ে যাবে 4 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন। একটি কণা এ বিস্তারে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। সাম্যাবস্থা থেকে কত দূরে কণাটির বিভব শক্তি তার মোট শক্তির 1/4 হবে? বিস্তার এ ধরলাম যে দেয়া আছে বিস্তারে দূরত্ব এক্স কত, এটা বের করতে হবে। বিভব শক্তি ইপি সমান হাফ কে এক্স স্কোয়ার, মোট শক্তি সমান হচ্ছে হাফ কে স্কোয়ার। এখন বলা আছে বিভব শক্তি মোট শক্তির 1/4, তাহলে বিভব শক্তি ইপি ইজিক্যাল টু মোট শক্তি /4। এখন বিভব শক্তি মানে হাফ কে এক্স স্কোয়ার আর মোট শক্তি মানে হাফ কে এ স্কোয়ার, লিখে দিলাম সব কিছু। দেন এই হাফকে আর হাফকে দুই দিক থেকে ভ্যানিশ, তাহলে এদিকে থাকবে এক্স স্কোয়ার, এদিকে থাকবে a স্কোয়ার /4, তাহলে এক্স সমান কী হবে? √a স্কোয়ার /4। তাহলে এখানে স্কোয়ার আর রুট ভ্যানিশ, আর এখানে 4কে রুট করলে হবে 2, তাহলে অ্যান্সার হবে a/2। এরপর দেখো সাম্যাবস্থা থেকে কি পরিমাণ সরণ হলে সরল দোল গতি সম্পন্ন বস্তু কণার বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে? এটা মুখস্থ রাখবা যে তোমার √3/2 এ দূরত্বে বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। এখন এটা কিভাবে আসে এটা একটু দেখো, যে আমরা জানি v ইজিক্যাল টু ω√a² - x²। সর্বোচ্চ বেগ vmax ইজিক্যাল টু ওমেগা এ, বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক, তাহলে বেগ v ইজিক্যাল টু সর্বোচ্চ বেগ /2। এখন v এর জায়গায় লিখবো ω√a² - x², আর এখানে ω/a/2, দুই দিক থেকে ওমেগা আর ওমেগা ভ্যানিশ, তাহলে এখানে থাকবে √a² - x², আর এখানে a/2। তাহলে 2কে এখানে নিয়ে আসো, তাহলে হবে 2√a² - x² ইজিক্যাল টু a। এখন এটাকে বর্গ করে দাও, বর্গ করলে এখানে রুট ভ্যানিশ হয়ে যাবে আর এখানে 2 4 হয়ে যাবে, তাহলে 4 × a² - x² ইজিক্যাল টু a²। এখন এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে হবে কি 4a² - x², লিখলাম এটা 4a² - 4x² ইজিক্যাল টু a²। সো a² এদিকে নিয়ে আসি আর 4x² এদিকে নিয়ে যাই, তাহলে কি হবে 4a² - a² ইজিক্যাল টু 4x²। তাহলে এখানে থাকবে কি 3a² ইজিক্যাল টু 4x², তাহলে x² ইজিক্যাল টু 3a² /4, দেন x ইজিক্যাল টু √3a² /4। এটা কীভাবে আসছে? যেখানে স্কোয়ার আছে এদিকে এটা কী হয়ে যাবে? রুট হয়ে যাবে, আর 4কে রুট করলে পাবো 2, আর 3a² রুট করলে কী পাবো? √3 × a। তাহলে আমার অ্যান্সার হচ্ছে √3/2a। এটা মনে রাখবা যে √3/2 এ দূরত্বে বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তো হয়ে গেল এটা আমাদের। এরপরে কি আছে সেটা একটু দেখি। এরপর আছে আমাদের সরল দোলন গতির উদাহরণগুলো হচ্ছে খুব কম বিস্তারে সরল দোলকের গতি, কম্পনশীল সুরশলাকার বাহুর কম্পন, তারপর আছে হচ্ছে আমাদের
স্প্রিংয়ের উলম্ব ও অনুভূমিক কম্পন, ইউনলে রাখা তরলের দোলন, গাড়ির ইঞ্জিনের পিস্টনের গতি। এখন সরল দোলন গতির ব্যবহার। সরল দোলন গতি ব্যবহার করে সরল দোলকের সাহায্যে পর্যায়কাল এবং স্প্রিং স্পন্দনের পর্যায়কাল নির্ণয় করা যায়। এই পর্যায়কালের মান থেকে নিম্নলিখিত ক্ষেত্রে সরল দোলন গতি ব্যবহার করা যায়। সো এই সরল দোলন গতিতে আমরা আলটিমেটলি যেটা করতে পারি সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করতে পারি, পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি, সময় নির্ণয় করতে পারি। এই তিনটা কাজ করতে পারি, এই তিনটা কাজ মনে রাখবা। যেসব শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জ, সেসব শব্দ আমরা শুনতে পাই, বাট সেকেন্ড দোলকের কম্পাঙ্ক মাত্র 0.5 হার্জ, তাই এই দোলকের কম্পনের শব্দ আমরা শুনতে পাই না। সরল দোলন গতির বৈশিষ্ট্য। ত্বরণ সর্বদা সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। ত্বরণ বস্তুকণাটির মধ্য বা সাম্য অবস্থান অভিমুখী। গতিপথের মধ্য অবস্থানে বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন। পর্যায়কাল বিস্তারের উপর নির্ভরশীল নয়। এটি একটি পর্যায়বৃত্ত গতি। এর গতি সরলরেখায় ঘটে, অর্থাৎ গতিপথ সরলরৈখিক। একটি নির্দিষ্ট সময় পর পর এই গতি বিপরীতমুখী হয়। সরল দোলকের সূত্রাবলী। সরল দোলকের সূত্র 4টি: সমকাল সূত্র, দৈর্ঘ্যের সূত্র, ত্বরণের সূত্র, ভরের সূত্র। প্রথম সূত্র সমকাল সূত্র। কোনো স্থানে নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে থাকলে তার প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। দ্বিতীয় সূত্র দৈর্ঘ্যের সূত্র, অর্থাৎ টি প্রপোর্শনাল টু √L। তৃতীয় সূত্র ত্বরণের সূত্র, অর্থাৎ টি প্রপোর্শনাল টু √1/g। চতুর্থ সূত্র ভরের সূত্র। বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে এবং কার্যকরী দৈর্ঘ্য স্থির থাকলে কোনো স্থানে সরল দোলকের দোলনকাল দোলকপিণ্ডের ভর, আকৃতি, উপাদানের উপর নির্ভর করে না। এই হচ্ছে 4টা সূত্র। এটা থেকে আমরা মেনলি টি ইকুয়াল টু 2π√L/g এটা নিয়ে আসতে পারি। লিফটে পর্যায়কাল। লিফট এ ত্বরণে নিচে নামলে টি ইকুয়াল টু 2π√L/g-a, নিচে নামলে তখন এটাকে মাইনাস করব। লিফট এ ত্বরণে উপর উঠলে টি ইকুয়াল টু 2π√L/g+a, উপর উঠলে যোগ করব, নিচে নামলে বিয়োগ করব। ওকে, এখন দেখো লিফট সুষম বেগে উপরে উঠলে বা নিচে নামলে পর্যায়কাল টি ইকুয়াল টু 2π√L/g। লিফট অবাধে নিচে নামলে পর্যায়কাল টি কি হয়, তখন অসীম হয়ে যায়। এক্ষেত্রে দোলকটির গতি অপর্যায়বৃত্ত হয়। এই টার্মগুলো তোমাদের যখন মহাকর্ষ অভিকর্ষ পড়াইছি অনেক ভালো করে পড়াই দিচ্ছি, এই কারণে আর বিস্তারিত বললাম না। একটি সরল দোলকের ধাতব ফাঁপা পিণ্ডটি যদি পানি দ্বারা পূর্ণ করে ছোট ছিদ্র করে দেওয়া হয় তবে প্রথমে দোলনকাল বৃদ্ধি পাবে ও পরে হ্রাস পাবে। দোলনায় একটি শিশু দুলছে, দোলনাটিতে আরও একটি শিশুকে রাখলেও দোলনকালের কোনো পরিবর্তন হবে না। একটি সরল দোলন গতিসম্পন্ন কণার কম্পাঙ্ক ওমেগা হলে এর স্থিতিশক্তি পরিবর্তনের কম্পাঙ্ক 2 ওমেগা। x = +-a/√2 অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ গতিশক্তির অর্ধেক হয় এবং গতিশক্তি ও স্থিতিশক্তি পরস্পর সমান হয়, এটা মনে রাখবা। দেখো একটি বস্তু 4 সেন্টিমিটার বিস্তারের সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন করছে। সাম্যাবস্থা থেকে কত দূরত্বে বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তি সমান হবে? তো গতিশক্তি আর স্থিতিশক্তি সমান হয় কোথায়? x = a/√2 দূরত্বে। তো এখানে বিস্তার এ হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে 4/√2, দেন 4 মানে কি 2 × 2, আর 2 মানে কি √2 × √2, তাহলে এই √2 একটা, এই √2 একটা ভ্যানিশ থাকবে 2√2, এটাই আমাদের অ্যান্সার। স্প্রিংয়ের গতি দোলন গতি হবার শর্ত। স্প্রিংয়ের ভর উপেক্ষণীয় হতে হবে। স্প্রিংটিকে এর স্থিতিস্থাপক সীমার মধ্যে রেখে দোল দিতে হবে। স্প্রিংয়ের বিস্তার x0 কণাটির সাম্যাবস্থায় প্রসারণ এর চেয়ে কম হতে হবে। মনে রাখবে 1 মিনিট = 60 সেকেন্ড, 1 ঘন্টা = 3600 সেকেন্ড, 1 দিন = 86400 সেকেন্ড। আমাদের যে সরল দোলক এটা দিনে 86400টি অর্ধদোলন দেয়। এখন দেখো ঘড়ি ফাস্ট বা স্লো। তো ঘড়ি কখন ফাস্ট হবে, কখন স্লো হবে, এটা মনে রাখবে। পর্যায়কাল বৃদ্ধি পেলে সময় হারায়, ঘড়ি হয় স্লো। পর্যায়কাল হ্রাস পেলে সময় লাভ করে, ঘড়ি হয় ফাস্ট। টি = 2π/L/g। পৃষ্ঠ হতে উপরে বা নিচে গেলে জি এর মান হ্রাস পায়, আর জি এর মান হ্রাস পেলে টি বৃদ্ধি পায়, পর্যায়কাল বৃদ্ধি পায়, কারণ টি প্রপোর্শনাল টু 1/√g আর টি প্রপোর্শনাল টু √L। দৈর্ঘ্য বৃদ্ধি পেলে পর্যায়কাল বৃদ্ধি পায়, দৈর্ঘ্য হ্রাস পেলে পর্যায়কাল হ্রাস পায়। গ্রীষ্মকালে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ফলে পর্যায়কাল বৃদ্ধি পায়, সময় হারায়, ঘড়ি হয় স্লো। শীতকালে দৈর্ঘ্য হ্রাস পায়, ফলে পর্যায়কাল হ্রাস পায়, সময় লাভ করে এবং ঘড়ি হয় ফাস্ট। এটা মনে রাখবা, এক্স অক্ষ অভিমুখে একটি পর্যায়বৃত্ত কণার
সমীকরণ x = sin ω t। পর্যায়কাল t, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলে। স্পন্দন গতি বা দোলন গতি, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে স্পন্দন গতি বা দোলন গতি বলে। এটার এক্সাম্পল দেখো, সরল দোলকের গতি, গিটারের তারের গতি, কম্পনশীল সুরশলাকার গতি, স্পন্দনরত তারের গতি, শব্দ সঞ্চালনের সময় বায়ুর কণার স্পন্দন ইত্যাদি। এখন আসছে আমরা দশা পার্থক্য আর পথ পার্থক্যে। মনে রাখবা দশা পার্থক্য = 2π/λ ইন্টু পথ পার্থক্য। সো দশা পার্থক্যকে যদি ডেল এবং পথ পার্থক্যকে যদি x দিয়ে প্রকাশ করা হয় তাহলে কি হবে? ডেল = 2π/λ ইন্টু x। ধরো যে x1 = a sin ω t প্লাস ডেল এবং x2 = a sin ω t প্লাস 2 ডেল। তাহলে এখানে দশা পার্থক্য কী হবে? ডেল। যে একটা থেকে আরেকটা বিয়োগ করলে কি থাকে? ডেল থাকে। সমদশার ক্ষেত্রে দশা পার্থক্য 0 বা পাইয়ের জোড় গুণিতক, 0 বা 2n π হলে সমদশা হবে। এক্ষেত্রে n এর ভ্যালু 0, 1, 2, 3 ইত্যাদি। বিপরীত দশার ক্ষেত্রে দশা পার্থক্য পাইয়ের বিজোড় গুণিতক, অর্থাৎ 2n + 1 π। এটা হলো বিপরীত দশা, যেখানে n এর ভ্যালু 0, 1, 2, 3, 4 ইত্যাদি। পরস্পর লম্ব হলে দশা পার্থক্য হয় 90 ডিগ্রি। এই সাইন ও কজের মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি। দেখো পর্যাবৃত্ত গতি, কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। পর্যাবৃত্ত গতিতে চলমান গতিপথ নির্দিষ্ট এবং নির্দিষ্ট সময় পর পর বস্তুটি গতিপথের একই বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। এই গতিপথের নির্দিষ্ট জ্যামিতিক রূপ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এই গতিপথ বৃত্ত, উপবৃত্ত, সরল, বক্র বা বদ্ধ পথে হতে পারে। পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে বস্তুর উপর প্রযুক্ত বল সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়, যা গতিপথের উপর থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। স্প্রিং থেকে ঝুলন্ত বস্তুর গতি সরল রৈখিক পর্যাবৃত্ত গতি। একখণ্ড পাথরে সুতা বেঁধে স্থির কৌণিক বেগে ঘোরাতে থাকলে পাথরটি বৃত্তীয় পর্যাবৃত্ত গতিতে আবর্তন করে। পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে উপবৃত্তীয় পর্যায় গতিতে আবর্তন করে। সূর্যযন্ত্রের তার বা বায়ুমণ্ডলের গতি, ঘড়ির কাঁটার গতি, কঠিন বস্তুতে পরমাণুর স্পন্দন, বাষ্প বা পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি ইত্যাদি পর্যাবৃত্ত গতি। দেখো স্প্রিংয়ের গতি, সুরশলাকার স্পন্দন, গ্রহ উপগ্রহের গতি ইত্যাদি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির বিশেষ রূপ হচ্ছে দোলন গতি, কম্পন বা স্পন্দন গতি। পৃথিবী 365 দিনে সূর্যের চারদিকে একবার ঘুরে আসে, তাই সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের পর্যায়কাল 365 দিন। এখন দেখো স্থানিক পর্যায়বৃত্তি, এটা হচ্ছে স্থান সাপেক্ষ। স্থানিক পর্যায়বৃত্তি হলো সেই সকল ঘটনা যা একটি নির্দিষ্ট দূরত্ব পরপর পুনরাবৃত্তি ঘটে। এটার এক্সাম্পল সরল দোলকের গতি, ঘড়ির কাঁটার গতি, কঠিন পদার্থের ক্লাসের মধ্যে অণু, ডোরা কাটা শার্টের ডোরাগুলোর অবস্থান, ধান খেতে সৃষ্ট ঢেউয়ের গতি, ইলেকট্রিক পোল ইত্যাদি। কালিক পর্যায়বৃত্তি, এটা সময় সাপেক্ষ। কালিক পর্যাবৃত্ত হলো সেই সকল ঘটনা যা নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি ঘটে। এটার এক্সাম্পল চাঁদ 30 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, পৃথিবী 365 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। ঘড়ির সেকেন্ডের কাঁটার 60 সেকেন্ড পরপর পুনরাবৃত্তি ঘটে, মিনিটের কাঁটার 60 মিনিট পরপর একবার পুনরাবৃত্তি ঘটে, ঘন্টার কাঁটার 12 ঘন্টা পরপর পুনরাবৃত্তি ঘটে। সো এই ছিল আমাদের পড়াশোনা, আর কোনো কিছু নাই। সো ম্যাথ যা যা ছিল সব তো করিয়ে দিয়েছি, ফর্মুলাগুলো একটু মনে রাখবা, আর থিওরির জন্য যা যা দরকার ছিল সেগুলো সব লিখে দিয়েছি। তোমার কাজ হচ্ছে এখন কোশ্চেন ব্যাংকটা নিয়ে কোশ্চেন প্র্যাকটিস করা। কোশ্চেন প্র্যাকটিস করতে গেলে দেখবা কমপক্ষে 90% কোশ্চেন খুব সহজেই সমাধান করতে পারতেছো। আর যদি কোনোটায় প্রবলেম হয় সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আর আগামী 5 তারিখে এই চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে, সবাই প্রিপারেশন নিয়ে রেখো। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।